২০০৭-এর ১-১১ সরকারের আমলে দুর্নীতি বিরোধী অভিযানের নামে প্রায় ৪০ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে ১,২৩২ কোটি টাকা আদায় করে একটি গোয়েন্দা সংস্থা এবং তৎকালীন টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স। ২০০৯ রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে ব্যবসায়ীরা উচ্চ আদালতে এই টাকা ফেরত চেয়ে আবেদন করেন এবং উচ্চ আদালত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং বলেন গোয়েন্দা সংস্থার এভাবে টাকা আদায় করা অবৈধ। এই রায়ের বিপক্ষে বা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সেখানেও রায় বহাল থাকলে তার বিরুদ্ধে সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। তার শুনানি হয়নি ৩ বছরেও। এখন ব্যবসায়ীরা দাবি করছেন টাকা ফেরত চাইছেন, তাদের টাকা সুদে আসলে ফেরত চাইছেন এবং এই টাকা তাদের কাছ থেকে যারা আদায় করেছিলেন সেই সব পেছনের খলনায়কদের বিচারও দাবি করছেন তারা। আসলে কি আদৌ ফেরত পাবেন টাকা ব্যবসায়ীরা এবং বিচার হবে এই খলনায়কদের? এই টাকা আদায় অবৈধ হলেও টাকাটাও কি বৈধ ছিল? 14 বছর পর এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু এবং আছেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এ কে আজাদ। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। আজকে রাজকাহনী শিরোনাম যেটি ঠিক করেছি, ১-১১ সরকারের দায় মিটবে কবে। মূলত ব্যবসায়ীরা যে দাবি করছেন এখন এসে আমাদের কয়েকটি গণমাধ্যমে আপনাদের সাক্ষাৎকারও গেছে, সেই জায়গাটার থেকেই শুরু করতে চাই এবং জনাব আব্দুল আওয়াল মিন্টু আপনার কাছ থেকেই শুরুতে জানতে চাই। জনাব এ কে আজাদ, আপনার কাছেও আমি একই প্রশ্ন করব যে আপনারা দাবি করছেন আপনাদের কাছ থেকে ১-১১ সরকারের সময় যে টাকা নেওয়া হয়েছে সেটা ফেরত পাওয়ার দাবি করছেন। একটু যদি সেই সময় অভিজ্ঞতায় জানতে চাই জনাব আব্দুল আওয়াল মিন্টু, যে কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে, কিভাবে নিয়েছিল, কে টাকাটা চেয়েছিল এবং কিভাবে দিয়েছিলেন? আপনাকে ধন্যবাদ, শ্রোতা বন্ধুদের ধন্যবাদ। আর প্রথমে প্রশ্ন আমাকে দিয়ে শুরু করলেন, এখানে তো অনেক মুরব্বী ছিল, ওনাদেরকে দিয়ে শুরু করলে ভালো হতো। বাট এনিওয়ে, প্রথম কথা হলো যে আমাকে তো অ্যারেস্ট করছিল 1/11 সময় আমার এপ্রিলের শেষের দিকে। আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, তো আমি তো জেলে গেলাম। তো জেলে নিয়ে কোনো কথা হয় নাই, কিন্তু পরবর্তীকালে যখন আমি হাইকোর্টে ফাইট করতেছিলাম আমার বেইলের জন্য, তখন হঠাৎ করে উঠলো যে আমি অনেক অপ্রদর্শিত টাকা আমার কাছে আছে বা ইলিগালি আমি আর্নিং করছি, তো 500 কোটি টাকা দাবি করলো। যাই হোক, ওই টাকা তো আর আমি তো ছিলাম না জেলে, যারা আমার পক্ষে কথাবার্তা বলছে কিছুদিন করেছে, কিন্তু পরবর্তীকালে যখন আমার বেইল হয় তখন আমাকে বেইল বন্ড আর দিচ্ছিল না। যখন আমি কন্টেম্প্ট অফ কোর্ট পিটিশন করলাম তখন বললো যে বেইল বন্ড নিয়ে যান। তারপরের দিন বেইল বন্ড দিল ঠিকই, কিন্তু তার আগে আমাকে আরেকটা 50,000 টাকা চাঁদাবাজির কেসে আমাকে সোনারেস দেখার ফলে আমি ওই বেইলটা আর অ্যাভেল করতে পারলাম না। তো শুনেন, এখন কথাটা হলো যে 1/11 সময় টাকা নিছে সেটা আমি বুঝি, কিন্তু তার পরবর্তী সরকারগুলো যে আমাদের টাকাগুলা ফেরত দিচ্ছে না সেটা কিন্তু আমি বুঝি না কেন। 1/11 সরকারের 1/11 সরকারকে আমরা দোষ দিই, তার থেকে কিন্তু বেশি দোষ যারা সাংবিধানিক সম্মতভাবে সরকারে আসছে বলে কিন্তু আসলে না, যারা নির্বাচিত বলে কিন্তু নির্বাচিত আসলে না। আমি তো তাদের কাছে চাইতেছি টাকা, ওটা তো আর নাই। 1/11 সময় যারা বড় বড় একটা ছিল, একটাও কিন্তু তেমন দেশে নাই, সবাই বিদেশে আছে, সবাই কেউ এই অবস্থা সেই অবস্থা আছে, কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় না। যারা নিচে আমরা তাদেরকে অবৈধ ভালো, তারা অবৈধ, তাহলে বৈধ সরকার এসে যখন টাকাটা দেয় নাই তাদেরকে আমরা কেন বৈধ বলবো? তার মানে হলো এই বর্তমান সরকার ওই সরকারের ছায়া। বর্তমান জনাব আব্দুল আওয়াল মিন্টু, এটি স্পষ্ট আপনার আক্ষেপের জায়গাটি যে পরবর্তী সরকার কেন টাকা ফেরত দিচ্ছেন না, কিন্তু আপনি বললেন যে 500 কোটি টাকার দাবি করেছিল, আপনার কাছ থেকে চাওয়া হয়েছিল। কে বা কারা, মানে একদম সুনির্দিষ্ট করতে পারেন? এটা গোয়েন্দা সংস্থার কিছু লোকেরা আমার পরিবারের সদস্যদের যোগাযোগ করছিল। তো ভাই আমি দিছি তো খালি 2,10,00,000।
তাও পরের বার যখন আমি আমাকে যখন বেল বন্ড দিচ্ছিল না, তখন 1 কোটি দিয়া বের হয়ে আসছি, এক ধরনের জিম্মি মনে করতে পারেন। আর 1 কোটি টাকা দিচ্ছি, পরে আবার আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। যখন আমি নিউ ইয়র্ক টাইমস একটা স্টেটমেন্ট দিই সরকারের বিরুদ্ধে, তখন যখন আবার ধরে নিয়ে যাবে, তো কোন রকমে আবার 1 কোটি টাকা দিয়ে ওই ধরা থেকে আমি বেঁচে গেছি। কিন্তু আপনারা ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, আবারও আপনার কাছে নিশ্চয়ই আসবো। জনাব একে আজাদ, একই বিষয় আপনার কাছ থেকেও জানতে চাই যে কত টাকা দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, কে চেয়েছিল, সেই অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে আমাদের বলেন। একটা কথা বলি, আমাদের টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে দিছি আমি। টাকাটা কিন্তু কোনো সংস্থা দায়ী করুক না করুক, টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে লিগেলি চেক কর্তৃক আমার দেওয়া। তো এখন আপনারা 111 দোষ দিয়ে তো লাভ নাই। যদি দোষ হয় আমাদের টাকা, তাহলে এই সরকারের দোষ। স্পষ্ট জনাব আব্দুল আল মিন্টু, এই সরকার টাকা ফেরত দিচ্ছে না কেন, সেটি আপনার প্রশ্ন। জি জনাব একে আজাদ। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি গ্রেপ্তার হইনি, কিন্তু আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল। তার মধ্যে আমার 11টি কোম্পানি ছিল। 11টি কোম্পানিতে প্রতি বছর জয়েন্ট স্টক কোম্পানিতে রিটার্ন দিতে হয়। আমি ওই রিটার্ন দিতে বিলম্ব হয়েছিল, সেই কারণে আমার 11টা কোম্পানিতে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমরা দুজনই শেয়ার হোল্ডার কোম্পানি, আমার নামে মামলা হয় এবং আমার নামে চাঁদাবাজির মামলা হয়, যে আমি চাঁদাবাজি করি। তো এই মামলাগুলো হওয়ার পরে আমার নামে গ্রেপ্তারি হয়, তা আমি আত্মগোপন করি। আত্মগোপন করার তো 1 বছর ছিলাম। তারপর ওরা বললো যে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি বিরোধী নেত্রী, যে আপনি ওনার বিরুদ্ধে একটা মামলা করেন। সাভার থেকে আসলো গোয়েন্দা সংস্থার লোক, তারা বলল যে আপনি যদি মামলা করেন তাহলে আপনি আপনার স্ত্রী এই চাঁদাবাজির মামলার থেকে অব্যাহতি পেয়ে যাবেন। তারা ড্রাফট করে নিয়ে আসলো যে আপনারা বিরোধী নেত্রীর নামে একটা মামলা করে দেন আপনি। তো আমি বললাম যে না, আমি মামলা করব। আমার সাথে দেখুন আমার লোকজনের মাধ্যমে তারা তখন আমার অফিসের 11 জন লোককে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তারপর এটা ছিল পার্লামেন্ট ভবনে, ওখানে বসতো। ওখানে গিয়া হিসাব মিলাইতে হবে যে আপনি কোন ইয়ারে কত ইনকাম ট্যাক্স দিয়েছেন, প্রপারলি দিয়েছেন কিনা। ওই সকালে নিয়ে যায় আর সারাদিন আটকায় রাখে, সন্ধ্যায় ছেড়ে দেয়। আর সমস্ত ভাউচার 3-4টা অডিট ফার্ম লাগিয়ে দিল যে আমার কোম্পানির থেকে কোন বছর কত ট্যাক্স দিয়েছি, প্রপারলি দিয়েছি কিনা। যখন আমি মামলা করতে রাজি হলাম না, তখন শুরু হয়ে গেল। এর মধ্যে আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল জেলে। তারাও মিন্টু ভাইয়ের সাথে একসাথে ছিল, আমার ছোট ভাই। তো এরকম করে 1 বছর গেল। তারপর 1 বছর গেলে বললেন যে আজাদ সাহেব, আপনি যদি মামলা না করেন, আপনি ভেবেন না যে শেখ হাসিনা ইজ কামিং টু দ্য পাওয়ার এগেইন। এই 3 মণ ঘিও আসবে না, রাধাও আসবে না। অতএব আমরা কয়েকটা কোম্পানিকে টেক ওভার করেছি, আপনার কোম্পানিকে টেক ওভার করবো, আমরাই চালাবো, শ্রমিকদেরকে আমরাই চালাবো, বেতন দিব, আপনি তাড়াতাড়ি করেন, মামলা করতে। আমি মামলা করতে রাজি হলাম না, আর বেলও নিলাম না, ওয়ারেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন আমার বাসায় মাল পুরোকেট আসলো থানার থেকে, যে মাল টাল আসবাবপত্র সব নিয়ে যাবে। এগুলি করা শুরু হয়ে গেল। তারপরেও ভাবলাম যে দেশ থেকে পালিয়ে যাই। আমার কয়েকটা বন্ধু বান্ধব ভারতে চলে গেছে। তখন আমি বিভিন্ন বর্ডারে দিয়া চেষ্টা করলাম কিভাবে দেশ থেকে কয়েকদিন লুকায় রাখা যায়, আজকে এখানে কালকে এখানে, এরকম করে করে অনেকদিন কেটে গেল। তখন ছিল ডাক্তার মুদাসসির সাহেব, ছিলেন চক্ষু বিশেষজ্ঞ, উনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইজার ছিলেন। উনি মাঝে মাঝে বিরোধী নেত্রীর কাছে জেলখানায় দেখা করতে যেতেন, উনার সাথে পরামর্শ করতাম। তো উনি মাঝে মাঝে বলতেন যে নেত্রী বের হয়ে যাবে, একটা কিছু হবে, সমাধান হবে, করে করে। আর হঠাৎ 1.5 বছরের মাথায় তখন গোয়েন্দা সংস্থার সাথে একটা নেগোসিয়েশনের স্কোপ পেলাম। তখন মিন্টু ভাই জেল থেকে বের হয়েছে। আমি মিন্টু ভাইয়ের সাথে আমার বন্ধু আনিসুল হক, মরহুম আনিসুল হক, তাকে নিয়ে আমি খুব ছদ্মবেশে, মিন্টু ভাই জেল থেকে বেরোয় তার এই অফিসে গেলাম আনিস ভাইয়ের সাথে। আমি খুব ছদ্মবেশে, আমাকে যাতে কেউ ফাইন্ড আউট করতে না পারে। তো মিন্টু ভাই আমাকে বলল, ব্রাদার, আপনি কোনো মতে যদি আপনি অ্যারেস্ট না হন, অ্যারেস্ট যদি হন তাহলে কিন্তু আপনি যে টর্চার করবে এখান থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না, 1। আর 2, দেখেন ওই চাইলের লাইন, ওই যে তখন বিডিআর চাল দিচ্ছে, লাইন ধরে ধরে চাল দেয়, ওই যে চাল দেওয়ার লাইন যত লম্বা হবে আপনার নেগোসিয়েশন তত ইজি হবে। তো মিন্টু ভাই একটা লোক দিয়ে দিল, ওনার পরিচিত এক ভদ্রলোক মারা গেছেন। তো উনার মাধ্যমে আমাকে দিয়ে দিল যে এর মাধ্যমে আপনি গোয়েন্দা সংস্থার সাথে নেগোসিয়েশনটা করেন।
সেও আমাকে হেল্প করলো। তারপরে আমার কাছে চাইলো গোয়েন্দা সংস্থা 85 কোটি টাকা, যে আপনি 85 কোটি টাকা আপনি দিলে আপনাকে রেহাই দেওয়া হবে। তো আমি বললাম যে আমাকে আবার একজন শিখিয়ে দিয়েছে, উনি তখন উনি আর্মিতে ছিলেন, এখন একজন সংসদ সদস্য। তো ওনার একটা মাধ্যমে আমি একটা মেসেজ পেলাম, সেই মেসেজে বললো যে আপনি খুব কম থেকে শুরু করবেন নেগোসিয়েশন। উনি চাইবে অনেক বেশি, কিন্তু আপনি শুরু করবেন অল্প দিয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার তো 85 কোটি গোয়েন্দা সংস্থার, সেখানে আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ছিল, আমি একা। তা আমাকে বললো যে আপনি 85 কোটি টাকা দেবেন। তা আমি বললাম 5 কোটি। তো 5 কোটি যদি বলতে পারি, এই লেফটেন্যান্ট কর্নেল আর ফুল কর্নেল, তো উনি টেবিলের উপর এমন জোরে একটা ঘুষি মারলেন, মানে পারলে তো আমাকেই মারটা দিল না, টেবিলে মারলো। আমি তো ভয়ের চোটে, যে আপনি যার রেফারেন্স আসছেন, যদি সে আজকে সেই রেফারেন্স না আসতেন তাহলে আপনি বুঝতেন আপনার কি অবস্থা। তারপরে উনি বললেন, এত জোরে আমার একটা ধমক দিল, বাস আমি বেরোয় আসলাম। তো এরকম করে করে প্রত্যেকদিন যাই গোয়েন্দা সংস্থার অফিসে আর নেগোসিয়েশন করি, আর আমিও কিছু কিছু বাড়ি। এরকম করে আমি 16 কোটি টাকায় মধ্যস্থতা করলাম। ঠিক আছে, 16 কোটি টাকা। তাই 16 কোটি টাকা আমি দেওয়ার পরে আমাকে জমা দেওয়ার পর মোটামুটি আমি একটা অব্যাহতি পেলাম, আমি পাবলিকলি আসার সুযোগ পেলাম, কেসগুলো বেল করা। তখন হাইকোর্টে খুব দুজন জাজ ছিলেন, বিচারপতি, তারা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বেল দেওয়া শুরু করলো। তা আমি তখন হাইকোর্টের থেকে বেল নিলাম, হাইকোর্ট থেকে বেল নিয়ে আমি আস্তে আস্তে জনাব একে আজাদ, যারা আসলে এরকম চাপ প্রয়োগ করছে, এরকম একরকম নির্যাতন করছিলেন, তাদের বিরুদ্ধে কি পরবর্তীতে আপনারা কোনো মামলা করেছেন? তারা বিরুদ্ধে মামলা করিনি, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আমি কয়েকবার তার কাছে গেছি, আমি এবং আমাদের কয়েকজন বন্ধু তাদেরকে নিয়ে গেছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে রিটায়ার করে দিয়েছেন উনি, তারা আর সার্ভিসে ছিলেন না। তো যতটুকু ব্যবস্থা, এগুলো তো ফৌজদারি অপরাধও বটে, সেই সময় না হয় একটা বিশেষ প্রেক্ষাপট। আমি জনাব আব্দুল মতিন খসরু, আপনার কাছ থেকে আসলে সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই। রাজনীতিবিদরা তখন খুব বেশ গ্রেপ্তারের শিকার হচ্ছিলেন, প্রধান দুই নেত্রীও তখন গ্রেপ্তার হয়েছিলেন। রাজনীতিবিদ হিসেবে কি অভিজ্ঞতা, এবং এই আইনজীবী হিসেবে তখন আদালত অঙ্গনেও যে এইসব নিয়ে ঘোরাফেরা চলছে ব্যবসায়ীদের, রাজনীতিবিদদের, সেই অবস্থাটাও যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলতেন। আব্দুল মিন্টু এবং আজাদ সাহেবের যে অভিজ্ঞতা, আমার তো সেই অভিজ্ঞতা নেই, তবে এটা সম্পূর্ণ অবৈধ। 11 গভর্নমেন্ট অবৈধ, যে কর্মকাণ্ড করে করেছে এগুলো শুধু নিন্দনীয় না, এগুলো ধিক্কৃত। এটা কোন সরকার, নোবডি ইজ অ্যাবভ ল। এখন কেউ আইনের ঊর্ধ্বে না, সংবিধানে ঊর্ধ্বে না। আপনি কিভাবে কার থেকে টাকা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কেন নিচ্ছেন, হু হ্যাজ গিভেন দিস অথরিটি? আমাদের সংবিধান কি তোমাকে অধিকার দিয়েছে? হাউ কুড দে টেক দিস মানি? তারপরে একটা ভালো দিক হলো, আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত। সেনাবাহিনীতে সব লোকই ভালো, তবে কারা কোন হট ব্রেন লোক এটা করেছে আমি জানি না। আবার এখন শুনলাম আমাদের দুই শিল্পপতি থেকে টাকাটা নাকি বাংলাদেশ ব্যাংকে আছে। তো বাংলাদেশ ব্যাংকে থাকলে একদিন না একদিন আপনার টাকা পেতে পারেন এবং পাবেন হয়তো। দিস ইজ ইয়োর মানি, দিস ক্যানট বি স্ন্যাচড অ্যাওয়ে। এটা ডাকাতি করে কেউ নিতে পারে না। আপনি সেনাবাহিনীর প্রধান, আপনি আমাদের গৌরব। উই আর প্রাউড অফ ইউ, দ্য জেনারেল, ক্যাপ্টেন, মেজর, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল, আপনাদের আমরা সম্মান করি। আমাদের ছেলেদের আশা করি আমার ছেলেটা যদি ব্রিগেডিয়ার জেনারেল হতো, মেজর জেনারেল হতো, কিন্তু আমরা সেনাবাহিনী দেই, ক্যাডেট কলেজে পড়াই। কিন্তু আপনারা যদি এরকম ডাকাতি করেন তো আমরা যাবো কোথায়? ইউ ক্যান্ট ডু দিস, কোনো অবস্থায় পারেন না। এটা অপরাধ, অফেন্স, পানিশেবল অফেন্স, দণ্ডনীয় অপরাধ। আপনি যদি ইউনিফর্মটা পরলে মাথা ঠিক না থাকে, তাহলে তো ইউনিফর্ম আপনি পরার অযোগ্য। এটা হলো দিস ইউনিফর্ম, এটা হলো এন্ট্রাস্টমেন্ট অফ হোল নেশন, জাতির আপনার আস্থার প্রতীক। এটাকে সম্মান করবেন। আপনারা এই ইউনিফর্মটাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তাইলে মানুষের প্রতি শ্রদ্ধা আসবে। আপনি যে মেজর জেনারেল সাহেব, লেফটেন্যান্ট জেনারেল, ইউ হ্যাভ টু রেসপেক্ট এন্ড স্যালুট দি অর্ডিনারি কাল্টিভেটর। আমাদের ক্ষেত্রে কাম করি না, তাদেরকে স্যালুট করতে শিখতে হবে, তারা হলো দেশের মালিক। এখন আপনারা যেটা করেছেন 11-তে, এটা আর ভবিষ্যতে করবেন না। এটা অন্যায়, অপরাধ, এটার জন্য শাস্তি হওয়া উচিত। আপনারা হয়তো বেঁচে গেছেন, আমরা কিন্তু সেই শাস্তিটা কোথায়, কেন বেঁচে যাবেন? মানে আপনি বলছেন যে এটি দণ্ডনীয় অপরাধ, পানিশেবল অফেন্স আপনি বলছেন, তাহলে সেই শাস্তিটা কোথায়, বেঁচে কেন যাবেন?
আর বুঝেন না বেচে যেমন বাস্তবতা তো ভিন্ন। হ্যাঁ, আমাদের সেনাবাহিনীকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাদের ভাবমূর্তি হলো আমাদের জাতীয় সম্পদ। সেনাবাহিনী মেজর জেনারেল পার্টি সেনাবাহিনী না, সেনাবাহিনী হলো বাংলাদেশের জাতীয় বাহিনী। এটার মালিক আমরা, এই দেশের 17 কোটি মানুষ। একে আমরা ধ্বংস করতে দিতে পারি না। কয়জন মেজর জেনারেল এটার মালিক না। আজকে কালকে যদি চাকরি না থাকে, মেজর জেনারেল সাহেব রাস্তায় হাঁটবেন, আপনার লোক আমার নিউ মার্কেটে দেখা হবে, বসুন্ধরায় দেখা হবে, অনেক জায়গায় দেখা হবে। যতক্ষণ চাকরি আছে ততক্ষণ আপনি সম্মানে আছেন, ইজ্জত আছেন, আপনার ইজ্জতটা আপনি রক্ষা করবেন। এখন আব্দুল আল মিন্টু সাহেবরা এবং যে সহজভাবে কথাগুলি বলতেছে, এটা এত সহজ না। হালাল ইনকাম ট্যাক্স দেয়, আচ্ছা যদি চুরি করে থাকে জন্য বিচার আছে সিভিল কোর্ট। হ্যাঁ, মনে করলাম অনেক বড় বড় ব্যবসায়ী চুরি ডাকাতি করেছে, করে নাই এমন না, নট অল, কিছু কিছু করেছে। এই যে কয় জায়গায় পত্রিকার নাম দেখলাম, কত হাজার টাকার মালিক নাকি তারা। তাদেরকেও সাধারণ আইনে ধরেন, বিচার করেন, কামলা লাগলে ফাঁসি দেন, যাবজ্জীবন দেন। তা আপনি এইভাবে অপমান করে লাথি মোড়া দিবেন, এই অধিকার কে দিল? এই পাকগুলি ভেঙে ফেলতে হবে আইনের দ্বারা। You can't do this. জি জি কোনো জি, আমি করতে পারেন না। নিশ্চয়ই আবারও আসবো। আবারও জনাব ধরবেন, আব্দুল মতিন ধরলে কি বসু, হলো? বিচার আছে, সেই বিচারটা কোথায় সেটি প্রশ্ন করব। আমরা আর যদি মুক্তিযোদ্ধা মানে স্বাধীনতা এরকমই থাকবে, হয়, রাষ্ট্রপক্ষ আপনারা তাহলে বলবেন আপিল হয়ে কেন গেছে। করছে? মানে কেন্দ্রীয় ব্যাংকও আপিল করেছে, রাষ্ট্রপক্ষ পুনর্বিবেচনার আবেদন করলো কেন? সেই প্রশ্নটিও আমি নিশ্চয়ই আসবো। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে একটু সেই আদালত প্রাঙ্গণের সেই সময়কার অভিজ্ঞতা, রাজনীতিবিদ হিসেবে আশেপাশে দেখে শুনে যে অভিজ্ঞতা, সেটাও যদি অল্প করে আমাদের শেয়ার করেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ দেই এবং চারজন আলোচক প্রত্যেককেই আমি ধন্যবাদ দেই। আর সত্য কথা বলার জন্য মিন্টু ভাই এবং আজাদ সাহেব দুজনকে ধন্যবাদ দিচ্ছি, যে তারা এতদিন পরে হলেও আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে একটা সত্য প্রকাশ করতে পেরেছে। আমার অভিজ্ঞতা হলো, ওই সময় এই যে সরকার 1/11 সরকার, যেটাকে আমরা বলি অবৈধ সরকার, আর এই খসরু ভাইরা বলেন যে এদের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, এবং এরা না হলে হয়তো ক্ষমতায় তারা আসতে পারতো কিনা তা জানি না। তবে 1/11 সরকার হলো তাদের প্রোডাক্ট, এটা তারা বলেন এবং তারা ওন করেন। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে এসেই তারা কি করলেন, এই সুপ্রিম কোর্টের যত সিনিয়র অ্যাডভোকেট আছেন, সব সিনিয়র অ্যাডভোকেটদেরকে নিয়ে ওনারা একটা মিটিং ডাকলেন, এবং সেই মিটিং এ আপনার সকলকে যেতে হবে এবং বাধ্যতামূলক, এবং বলল যে আপনারা যদি বা প্র্যাকটিস করতে চান এবং যদি আইনজীবী হিসেবে থাকতে চান, তাহলে পরে আপনাদের প্রত্যেককে এই মিটিং এ উপস্থিত থাকতে হবে। এবং এইটা কাউকে বাড়িতে গিয়ে বললেন, আর কাউকে বাড়ির মানে ফোনে বললেন। এবং আমাকে তখন, আমি সিনিয়র অ্যাডভোকেট, আমাকে ধমকের সুরে বললেন যে কাল 11টার সময় অমুক জায়গায় মিটিং হবে, আপনাকে যেতেই হবে। এরপরে আমি বললাম যে যেতেই হবে। আমি বললাম যে মিটিং এটা তো একটা কে যাবে না, বল না এটা কম্পালসারি, এই মিটিং এ যেতেই হবে। তখন আমি তাদের যে ধমক, এবং কোনো সালাম নাই, কোনো কালাম নাই, কিচ্ছু নাই, মানে মোটামুটি একজন সিনিয়র অ্যাডভোকেটের সাথে যে কথা বলতে হয়, সেটাও, এই এটিকেটটাও তখন ছিল না। তখন আমি চিন্তা করলাম যে না, আমি যাব না। তখন আমি চিন্তা করলাম যে আমার সাথে না যাওয়ার মতো কে কে আছে। তখন আপনি মরহুম ওজায়ের ফারুক, খসরু ভাই মনে আছে যে আমাদের বারের এক্স প্রেসিডেন্ট ছিলেন, আপনারা সকলেও জানেন। ওজায়ের ফারুক সাহেবকে আমি টেলিফোন করলাম। আমি বললাম যে ব্রাদার, এরকম অবস্থা, কালকে 11টার সময় এরকম ডিজিএফআই থেকে ইনফরমেশন দিয়েছে, সেখানে সিনিয়র লয়ার কয়েকজনের নাম বললেন যে তাদেরকে ডেকেছে, আপনি কি করবেন? বলে তিনিও একই কথা বললেন যে এত বেয়াদবি ভাবে আমাকে ইনভাইট করেছে, আই উইল নট গো। তারপরে আমাদের মাহবুবে আলম সাহেব, ওই যে অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, তার সাথে কথা বললাম, তিনিও বললেন একই কথা। তা এরকম আমি 3-4 জন যখন পেলাম যে কি বলে যাবে না, তখন আমি আর গেলাম না, এবং ওনারাও গেলেন না।
কিন্তু তারপরে অনেক থ্রেট অবশ্য আমরা খেয়েছি। যাই হোক, এইটা তো গেল এই পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে, আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আদালতের উপরেও তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করলো, যে আদালতে যাতে করে এই রাজনীতি, তারা তো শুধু যে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে তা তো না, তারা রাজনীতিবিদদের উপরে, আপনি জানেন যে আমাদের নেত্রী এবং আজকের প্রধানমন্ত্রী, তাকেও দুইজনকেই নিয়ে গ্রেফতার করে রেখেছেন, এবং তারা যাতে কোনো রকম বেল না পায় এই জন্য কোর্টের উপর প্রেশার তারা সৃষ্টি করতে শুরু করলেন। তো এর মধ্যে, এই অবস্থার মধ্যে আমরা মরহুম রফিকুল হক সাহেবের কাছে গেলাম যে স্যার, আপনাকে দাঁড়াতে হবে। তার কারণ হলো, বিচার ব্যবস্থা যদি আমরা কিছু নাই করতে পারি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এর পরের অংশটা আমরা বিরতির অসম্ভব। পরে এসে শুনি। নিশ্চয়ই আপনার কাছ থেকে অ্যাডভোকেট রফিকুল হকের কাছে গেলেন, তারপর কি হলো সেই অংশটুকু নিশ্চয়ই ছোট করে শুনতেই চাইবো একটা বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে আপনারা ব্যারিস্টার রফিকুল হকের কাছে গেলেন, তারপর কি হলো সেটি একটু সংক্ষেপে, একদম সংক্ষেপে যদি বলেন। এবং সাথে সাথে একটু এটাও জিজ্ঞাসা করে রাখি যে এই যে টাকা দিলেন, আপনি বলছিলেন রাজনীতিবিদদের কাছ থেকেও নিলেন, ব্যবসায়ীদের কাছ থেকেও নিলেন, সেই সব টাকাই কি বাংলাদেশ ব্যাংকের সেই কোষাগারে জমা হলো, নাকি কারো ব্যক্তির পকেটও ভরেছিল? এখন দেখেন, এখানে এটা খসরু ভাই বলতে পারবেন, আর তার কারণ তারা এখন ক্ষমতায়। আমাদের ধারণা ছিল যে এই যে অবৈধভাবে যে ব্যবসায়ীদের টাকা পয়সা নিল, এই টাকাগুলো পরবর্তী সরকার এসে আদায় করে দেবেন। কিন্তু আমরা এখন, খসরু ভাই বলতে পারবেন কতটা, কিন্তু আদালতের অনেক আদালত আদেশ দেওয়া সত্ত্বেও এই টাকাগুলো, আমি জানি না বা মিন্টু ভাই পেয়েছে কিনা, আজাদ সাহেব পেয়েছে কিনা, এরকম বাংলাদেশে বহু ব্যবসায়ী আছে কোনো টাকা পয়সা পায় নাই। এই যে একটা সিস্টেম শুরু করে দিয়ে গেলেন, একটা অবৈধ সরকার, এক সরকার, এটা খুবই ডেঞ্জারাস দেশের জন্য। এবং আমাদের এই দেশ, এই সংবিধান, সবকিছুর জন্য এইটা খুবই ডেঞ্জারাস। এই জন্য আমি অনুরোধ করব, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনি যেটি বলছেন যে পরবর্তী সরকার এসে আদায় করে দেবে, আমি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছ থেকে এখানেই যাই। পরবর্তী সরকার এসে আদায় করে দেবে, কেন দিল না? বরং কেন্দ্রীয় ব্যাংক অ্যাপিল করলো আদালতের রায়ের বিরুদ্ধে, সেখানেও একই রায় বহাল থাকবে, রাষ্ট্রপক্ষ আবার অ্যাপিল করলো, কেন? এবং তার শুনানি 3 বছরে হয়নি। সরি, 111 এর ইমিডিয়েট আগের সরকার ছিল বিএনপি, কিন্তু 111 আসার পরে প্রথম গ্রেপ্তার করলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। উনি তো ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় ছিল বিএনপি, দুর্নীতি করেছিল বিএনপি, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল। বাট বিএনপির কাছে না গিয়ে শুরু করলো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আমাদের প্রগতিশীল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা, এবং আমাদের নেত্রীকে প্রথম আপনারা জানেন গ্রেপ্তার করেছিল। কি কেন করেছিল আমরা প্রশ্ন করলাম, আর ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট তো বিএনপি, হোয়াই ডু ইউ অ্যারেস্ট আস, আমাদেরকে কেন করছেন? তা বিএনপি পরে বাধ্য হয়ে যখন পত্রপত্রিকা মিডিয়া তীব্র সমালোচনা শুরু করলো, তখন বেগম জিয়াকে অনেক পরে গ্রেপ্তার করেছে। এখন তখন বিএনপির বিরুদ্ধে আমাদের, হ্যাঁ কিছুদিন পরে গ্রেপ্তার করেছে, অনেক পরে না, কিছুদিন পরে গ্রেপ্তার করেছে। আমাকে বলতে যে আমার সময়টা নষ্ট করে এখন কাট করে দেবে আমাকে, সুতরাং সাহায্য করছি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে যাতে এরকম ঘটনা না ঘটে, এরকম সরকার আর সৃষ্টি না হয়, তার জন্য একটা প্রতিষেধক প্রয়োজন। এটার জন্য যদি শাস্তির বিধান হতো, তাহলে আর ভবিষ্যতে সাহস করতো না। এই জন্য আমরা সংবিধানের আর্টিকেল 7A সংযোজন করেছি, যে এই জাতীয় গায়ের জোরে যেন আর কেউ ক্ষমতা না আসতে পারে। গায়ের জোরে আসলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল, এবং রাষ্ট্রদ্রোহিতার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমাদের আর্টিকেল 7A আমরা নতুন সংশোধন করেছি আমাদের অনুচ্ছেদ 7। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, অলরেডি আমরা ক্ষমতা আসার পরে এই ব্যবস্থা করেছি, এটা আওয়ামী লীগ সরকার করেছে, আমরা করেছি। সুতরাং আমরা যে কাজটা করেছি, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে আমরা কোনো অবৈধ সরকার চাই না, এবং এটা কোনোদিন অনুমোদন করি না। তার প্রমাণ হল সংবিধানের সর্বশ্রেষ্ঠ আমরা যে স্পষ্ট অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। কিন্তু এর পরের মেয়াদে
3 মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শাস্তি কেন হলো না, এমনকি টাকাটা কেন ফেরত দেওয়া হলো না, যেটি ব্যবসায়ীরাও আশা করছেন যে পরবর্তী সরকারের কাছ থেকে তারা আশা করছিলেন, কেন ফেরত দেওয়া হলো না? বরং আমি যেটি প্রশ্ন করছিলাম যে বারবার অ্যাপিল, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অ্যাপিল, রাষ্ট্রপক্ষের কাছ থেকে অ্যাপিল, এটি কেন? এই প্রশ্নের উত্তরটি ঠিক পাচ্ছিলাম না। আমি জনাব একে আজাদ আপনার কাছ থেকেও যেই সূচনা বক্তব্যে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম সেটিতে আসি যে টাকা আদায়ের পদ্ধতিটা অবৈধ ছিল, আদালতও তা বলেছে। টাকাটা কি বৈধ ছিল? টাকা আমরা তো টাকাতে ব্যাংকের থেকে টাকাটা ওডি করে লোন করে টাকাটা জমা দিতে বাধ্য হয়েছি। তখন আমাদেরকে অ্যাকাউন্ট ইসের টাকা, নট পার্সোনাল মানি, কোম্পানি মানি, কোম্পানির টাকা আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা জমা দিয়েছি, এর মাধ্যমে দিয়েছি। তবে এখানে একটা কোশ্চেন কে করেছেন জনাব আবেদিন সাহেব যে আমরা ইলিগালি মানে এর বাইরেও কোনো টাকা পয়সা দিচ্ছেন, সেখানেই বড় আলোচনার ব্যাপার। এবং এই ব্যাপারে আমার খসরু ভাই যে বলিষ্ঠ কথা বলেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর বাইরেও টাকা দিয়েছেন কিনা সেই বিষয়ে কি আপনি বলবেন? এটা মিন্টু ভাই বলবে। জি জি, জনাব আব্দুল আউল মিন্টু, জনাব আব্দুল আউল মিন্টু, আপনিও যদি বলতেন। প্রথম কথা হলো আপনার এটা সংক্ষেপে উত্তর দিয়ে দিই যে আমি এর বাইরে কোনো টাকা আমি দেই নাই, আমি যাই দিছি বাংলাদেশ ব্যাংকে দিছি। 1 2 নম্বর হলো আমার 2-3টা, সরি যে খসরু ভাই আর কথা বলতে পারবে না, তবে ওনাকে তো আর বলতেছি না। আমরা শুনি আসছি ক্রিমিনাল কোডে আছে যে চুরি করে আর যে চোরা মাল রাখে দুজনে সমান দোষী। কথাটা সত্যি কিনা এরা ওই 2 উকিল বলতে পারবে। তো চোরা আমি বুঝলাম তো ওরা চুরি করে নিচে, আমাদের থেকে জোর করে নিচে, চাঁদাবাজি করে নিচে। কিন্তু একটা বৈধ সরকার কিভাবে ওই অবৈধ কাজটাকে ওই বৈধ করে না, মানে ফেরত দেয় না? এটা তো আমার, এটা আমার কাছে মানা ধরে না। 1 2 নম্বর হলো খসরু ভাই একটা খুব ভালো কথা বলতে যে আর ওনারা সংবিধান সংশোধন করছে যেন ভবিষ্যতে গায়ের জোরে ক্ষমতায় কেউ না আসতে পারে। তো আনফরচুনেট আমার দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি তো মনে করি এখনই আমরা গায়ের জোরে ক্ষমতায় আছি। না না, ঠিক আছে, আমি বললাম তো আপনি অন্যায় বলছেন, এটা হতেই পারে না। আমরা জনগণের ভোটে হয়েছি, আমরা জনগণের ভোটে সরকার গিয়েছি। খসরু ভাই, আপনি এমন একজন আইনমন্ত্রী ছিলেন যে 7 মাস লাগাইতেন বিচারপতি নিয়োগ করতে। আপনাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখনকার প্রধানমন্ত্রী আপনি বলছিলেন যে ওই নিউট্রাল লোক খুঁজতে খুঁজতে টাইম চলে যাচ্ছে। তো আপনি এরকম মন্ত্রী, আমি তো জানি, আর এখনকার মন্ত্রী সম্বন্ধে আমি জানি। তো আমি ওটা বলতেছি না, আমি বুঝি যে আপনি উত্তর দিতে পারছেন না, কিন্তু আমার মতামত হলো যে সংবিধানকে আমরা সংশোধন করছেন গায়ের দুধের জন্য ক্ষমতা না থাকতে পারে। আমি মনে করি মেবি আমি রং, যে এখনই যে সরকার আছে গায়ের ধরে ক্ষমতা আছে, যাকে এটা বাদ না না, আমরা জনগণের ভোটে আছি, এটা বলা অন্যায়, এটা জনগণের প্রতি অন্যায়। খসরু ভাই, এটা ওবায়দুল কাদের সাহেবের ভাই বলে দিয়েছেন কিভাবে আপনারা আছেন এবং কিভাবে ক্ষমতা। নোয়াখালীর কথা বলছে, বাংলাদেশের কথা বলে নাই। এটা ওবায়দুল কাদের কথা বলেছে, সেটি আমার মনে হয় অন্য একটা আলোচনার বিষয়। উনি নোয়াখালীর বিষয় বলছেন, উনি অনেক বিষয় বলছেন, সেটি আমাদের আরেকটা আলোচনার বিষয়। একটা প্রশ্ন আমি জনাব একে আজাদকে একটু করি যে জি জনাব মিন্টু, ধন্যবাদ। আমি তো জনাব একে আজাদকেও একটা প্রশ্ন করতে চাই যে তৎকালীন অর্থমন্ত্রী পরে বলেছিলেন যেই টাকা একবার রাষ্ট্রীয় কোষাগারে ঢুকে সেটি আর বের করা যায় না, মানে এই প্রক্রিয়াটিও কি খুব আসলে অসম্ভব একটা প্রক্রিয়া কিনা? জনাব একে আজাদ, প্রক্রিয়াটা জটিল, ঠিকই বলেছেন। আমারে এক মিনিট সুযোগ দেন, এক মিনিট সুযোগ দেন। খসরু ভাই বলছেন যে আর কোনোদিন যাতে এইভাবে ক্ষমতায় না আসে তাই সেই ব্যবস্থা তারা করেছেন। কিন্তু এইভাবে যে টাকা জোর করে না নেয়, টাকা জোর করে না নেয়, এই কি আইন হয়েছে সেটা আমাকে একটু খসরু ভাই বলুন। বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আলোচনায় আবার আসছি, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপি ইস্পাত ব্যতীত রাজকাহনে। জনাব একে আজাদ, খুব সংক্ষেপে যদি বলতেন, যে প্রশ্নটি আপনার কাছে আগেও করছিলাম, যে তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন যে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ঢোকে সেটি আর ফেরত দেওয়া সম্ভব হয় না, এটি কি আসলে খুব জটিল প্রক্রিয়া? না, এটা ঠিক না। এখন কেসটা শেষ পর্যায়ে আছে, গভর্নমেন্ট রিভিউ করেছে, রিভিউ হিয়ারিংটা হয়ে গেলে আমার মনে হয় গভর্নমেন্টের আর কোনো কিছু স্কোপ থাকবে না, তাকে তখন গভর্নমেন্ট টাকা দিয়ে দেবে। জি ধন্যবাদ। আমি জনাব আব্দুল মতিন খসরু, এই রিভিউটা ঝুলে আছে কেন, এটার একটা সমাধান হচ্ছে না কেন, সেই প্রশ্নটি তো রেখেইছিলাম, আর সাথে সাথে এটিও জানতে চাই যেটি একটা
তদন্ত কমিশন হয়ে বের হওয়া উচিত কিনা? আপনারা সবাই বলছেন যে এটি অবৈধ, আমরা জানি বিষয়টি, কিন্তু কিভাবে আসলো সেই অবৈধ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেটি কেন স্পষ্ট করা হয় না? না, প্রথম কথা হলো 15 সালে কিন্তু আগে হবে, তারপরে 16 হবে, এইভাবে কোর্টে দেরি হয়ে যায় অনেক সময়। কোর্টের প্রক্রিয়াটি এরকম, আমাদের বিভিন্ন কারণে জালাল ভাই বলতে পারবেন, লেট হয়ে যায়। আর অনেক সময় হয় কি, পার্টিরাও আপনার করে না, মেনশন করে না, বা কোর্টে মুভ করে না যে আমার কেসটা শুনানি হোক। পার্টিরা যদি গুরুত্ব বুঝে, আর্জেন্সি বুঝে কোর্টকে বলে, কোর্ট কিন্তু অ্যাডভান্স করে দেয় শুনে। এটা জনাবুদ্দিন সাহেব আমাদের প্রেসিডেন্ট ছিল, এটা ঠিক। তো সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম, এটা আপনার আমাদের মনে রাখা উচিত, ইমিডিয়েট পাস্ট 11 আগে গভর্নমেন্ট ছিল বিএনপি, তাদের দুর্নীতির কথা ব্যাপকভাবে আমরা আন্দোলন করছিলাম, কিন্তু ধরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো। ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট তো বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল না, হয় তারা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল। এটা বিএনপি জালাল আবদীন সাহেব বললো আমাদের লোকের কানেকশন তো 11 সাথে ছিল বিএনপি, প্রমাণ দিয়ে দিলাম, তার দালিলিক প্রমাণ। যদি আমাদের সাথে লাইন থাকতো, আমাদের প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো কেন? আপনারা ক্ষমতায় ছিলেন, দুর্নীতি করেন, সুনীতি করেন, আপনারা করেছেন, আমি যুক্তির কথাটা বললাম, কিন্তু গ্রেপ্তার করলো আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। ওয়াই? এই জবাব কি দেবে আপনি জেনারেল সাহেবরা? সুতরাং কেনগুলোর উত্তর বের করতে কেন তদন্ত কমিশন হলো না? অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে শুনি। আমার কাছে সংক্ষেপে শুনলেন, খসরু ভাই শেষ কথাটা বলে নেই। আমাদের জবাব একটাই হচ্ছে, সেটা হচ্ছে ওনাদের কারণেই ওনারা আসছে, কাজেই এখন বলতেছে জয়নুল আবেদীন সাহেবরা কি জবাব দেবেন। আর যে আদালতের কথা যেটা বলছেন, সরকারের যদি ইচ্ছাই থাকতো যে এই টাকাগুলো তারা ফেরত দেবে, অবৈধ ভাবে নিয়েছে, তাহলে পরে রিভিউ করতে হতো না। আর রিভিউ পিটিশন সাধারণত নরমালি এত সকালে হয় না, এটা সরকারও জানে, এটা খসরু ভাইও জানে, এটা সকলেই জানে। তার কারণ এর কারণই হচ্ছে যে টাকাটা তারা দিতে চাচ্ছে না, এটাকে তারা হালাল করে ফেলতে চাচ্ছে। তার কারণ অবৈধ সরকার টাকা নিয়েছে, এখন বৈধ সরকারের কাছে আছে, কাজেই এখন বৈধ সরকার ইচ্ছা করলে দিতেও পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে। এরকম না বিষয়টা, আপনাদের কোনো ব্যক্তিত্ব টাকা নেয় নাই, টাকা তো রাষ্ট্রীয় কোষাগারে আছে, আপনাদের কাছে আছে। আপনারা হয়তো মামলা শেষ হলে একদিন পাবেন, মামলা শেষ হলে পাবেন। যে আব্দুল আমিন, আপনার কাছ থেকে একটু শেষ বক্তব্য শুনতে চাই। আমি দু একটা কথা বলি আগে। প্রথম কথা হলো যে খসরু ভাই যে কথাটা বারবার বলছে যে আওয়ামী লীগের অনেক লোক ধরছে, যতটুকু আমি জানি পরিসংখ্যান 27,000 লোককে ওনারা গ্রেপ্তার করছে, এর ভিতরে মাত্র 2 থেকে 3,000 অন্যান্য দলের, আর বাকি 24,000 বিএনপি। অর্থাৎ অত্যাচারটা বিএনপির উপরেই সবচেয়ে বেশি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করে নাই গ্রেপ্তার? আমি তো একজনকে ইন্ডিভিজুয়ালাইজ করতেছি না, এটা আপনার সাথে এখন উনি আপনার যদি এটা কাটাই দেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে গ্রেপ্তার করাতে যে সব আপনাদের বিরুদ্ধে গেছে, আমি মনে করি 111 আসছে আওয়ামী লীগের আন্দোলনের জন্য। আন্দোলন কেন, এগুলি আমি কথা বলতে চাই না, কিন্তু আমি উনি প্রথমে টাকার কথাটা একটু শেষ করি। প্রথম কথা হলো দেখেন যে এই টাকার নেওয়াটা সম্পূর্ণ অবৈধ। সরকার একজন নাগরিক থেকে পয়সা নিতে পারে যদি নাগরিকের কাছে পয়সা পায়, আপনি ট্যাক্সের জন্য টাকা পাইতে পারেন, এটার জন্য ওটার জন্য যদি পান, কিন্তু অন্যায়ভাবে চাঁদাবাজি করে যে টাকাটা নিতে, সেই টাকাটা আমাদের ফেরত দেওয়া উচিত। এখন নিচে আমরা বলি অবৈধ সরকার, তো বৈধ সরকার টাকা কেন ফেরত দিচ্ছে না, এটা আমার মাথায় একদমই ধরে না। এক, আপনি যদি আমার কাছে পয়সা পান, যদি আমি নাগরিক হিসেবে যদি আমার কাছে কোনো পয়সা পান, সেটা তো আপনাকে বলতে হবে এই কারণে আপনি আমাদের কাছে পয়সা পান। আমি যতটুকু জানি আমার কোনো অপ্রতিষ্ঠিত আয়ও নাই, আমার যা ট্যাক্স দর আমি সবই দিছি, এটা আমার বৈধ টাকা, সরকার জোর করে অবৈধভাবে ধরে রাখছে। এবং আমি এটা বলতে পারি এই টাকা যেভাবে হোক আমাদেরকে পেতে হবেই, এই জ্ঞান। আর
স্পষ্ট। জনাব আব্দুল আল মিন্টু, ধন্যবাদ। জনাব একে আজাদ, এই যে রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে যে কার ফলে এই অবৈধ সরকার আসলো, একটা তদন্ত কমিশন গঠন হবার প্রয়োজনীয়তা বোধ করেন কিনা, এই দাবিটি তো রয়েছে জনাব একে আজাদ। তদন্ত কমিশন করা তো দরকার নাই, যারা আসছে অলরেডি ওনারা তো বলছেই যে 1-11 আমাদের আন্দোলনের ফসল, তাদের থেকে ধারাবাহিকভাবে এই সরকার আসছে, তো কমিশন করে কি লাভ ভাই? কে করবে কমিশন? জনাব জি জি, জনাব একে আজাদের কাছ থেকে শুনি, কারণ আব্দুল মতিন খুসরু বলছেন কারা এখান থেকে লাভবান হলো, এখনো তো একটা দায় ঠেলাঠেলি জায়গায় রয়ে যাচ্ছে। জনাব একে আজাদ খুব সংক্ষেপে যদি শুনি। জনাব একে আজাদ, ধন্যবাদ আব্দুল আল মিন্টু। জনাব একে আজাদকে একটু যদি সময় দিতেন। 14 ফেব্রুয়ারি কুর্মিটোলা গড়প্লাকে দাওয়াত করছে, বালাগড়ি লাঞ্চ টাঞ্চ করাছে, সেখানে মইনুল আহমেদ ছিল, অন্যান্য বড় বড় জেনারেল ছিল, আমাকে বক্তৃতাও করতে বলছে। 21 তারিখে একটা চিঠি লিখলাম আমি ওনাদেরকে, যে আপনারা তো বললেন সাহায্য করার জন্য, আপনাদের লিগ্যালিটি কি ভাই? আগে লিগ্যালিটি প্রমাণ করেন, তারপরে এবার আমাদের ধরে নিয়ে গেছে। স্পষ্ট। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, ধন্যবাদ। জনাব একে আজাদ, আমি বলি, এখানে তদন্ত কমিশন করে কোনো লাভ হবে না। এখানে তো অলরেডি যেভাবে যে যখন ক্ষমতায় থাকে কমিশন তার সে যেভাবে চায় কমিশন ওইভাবে রিপোর্ট দেয়। তো এখানে আমরা মনে করি, তবে খুসরু ভাইয়ের সাথে আমি একমত যে এই যেইভাবে আমাদের উপর অন্যায় করা হয়েছে, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, এখনকার বিরোধী নেত্রী এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি যে অন্যায় করা হয়েছে, আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, সারা দেশবাসীর প্রতি অন্যায় করা হয়েছে, এই অন্যায় যেন আর ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে বর্তমান সরকার যে আইন করেছে আমরা তারকে সমর্থন জানাই। জনাব আব্দুল মতিন খুসরু, আপনার শেষ। কঠিন ভাবে আপনার অন্যায় করা হয়েছে। বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আগেই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে এসেছেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জি, অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরু। আমি বলতে চাচ্ছিলাম একটা সত্য সিদ্ধ কথা, সরকার গঠনের মূল ভিত্তি হলো জনগণের ইচ্ছা, ম্যান্ডেট অফ দ্য পিপল, জনগণের রায়। তো এই যে 1-11 সরকার, 11 সরকার বলতেছি, এই সরকার ইটসেলফ ইজ অবৈধ, এইটা তো সর্বদা স্বীকৃত কথা। আমরা এখন আইন করেছি অবৈধ সরকারের শাস্তি হবে মৃত্যুদণ্ড। দে মাস্ট কিপ ইট ইন মাইন্ড। আগে তো একজন বাচ্চা ছেলে লেফটেন্যান্টের ভাবতো হয়তো আমি একদিন রাষ্ট্রপতি হবো। নো, হ্যাঁ হতে পারেন, ভোটের মাধ্যমে হবেন, যেমন জেনারেল জিয়া ইউনিফর্ম পরে ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করছে, দল গঠন করছে। এইটা তো আদর্শ হতে পারে না। আদর্শ হবে আপনার নাগরিক হিসেবে আপনি কি করতে, ইলেকশন করে আসতে হবে। কিন্তু বিএনপির যে আদর্শ, ওনাদের যে ফাউন্ডার ফাদার জিয়া রহমান অফ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, উনি ইউনিফর্ম পরে ক্যান্টনমেন্টে বসে থেকে জাগো দল কি বিএনপির সূত্রপাত করেছিল, এইটা হওয়া উচিত না, এটা অপরাধ। এই দায় কি মিটবে? জি, আব্দুল আল মিন্টু এক লাইনে যদি বলেন। তখন তো আপনি আমাদের সাথে ছিলেন মিন্টু ভাই। প্রত্যেকে বড় অপরাধ জনগণের ভোটের অধিকার হরণ করা, বড় অপরাধ মৌলিক অধিকার হরণ করা, বড় অপরাধ। অবশ্যই অবশ্যই আমি একমত, অবশ্যই। এটা তো আপনি তো এককালে আওয়ামী লীগে ছিলেন, বড় না ভালো না ছিলেন, আপনি জানেন। ইউনিফর্ম পরিয়া জনগণ যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা, এইটা কতটা এটা বৈধ, এটা সংবিধানে আছে, একটু বলে দেন। এটা কি বৈধ মিস্টার জালালউদ্দিন? এটা বৈধ? সেটাই বলতে চাই। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরু, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ধন্যবাদ জনাব একে আজাদ এবং জনাব আব্দুল আল মিন্টু, আপনাদের চারজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।